এই জন্য আমি নিজেই ওকে শাস্তি দিয়েছি। আর এই যুবরাজ কাউকে শাস্তি দিয়েছে মানে সে শাস্তি পাওয়ার মতো জঘন্য অপরাধ করেছে। অবশ্য পরে আমি রাদাপের কাছে হাত জোর করে কেঁদে কেটে এতটুকুই জানতে পেরেছি যে সেই ছেলেটি কোনো একটা মেয়েকে রেপ করেছে। এখন তুমিই বলো ভাইয়া, তোমার সামনে একজন রেপিস্ট থাকলে তুমি তাকে কি করতে? সাদাব সাহির কোনো কথা না বলে চুপচাপ ইজি চেয়ারে হেলান দিয়ে চোখটা বন্ধ করে রইলেন। তিনি মনে করেন যত যাই ঘটুক না কেন, মানুষের আইনে ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয়। আর তিনি এই আদর্শকে বুকে ধারণ করেই তিনি এতগুলো দিন পার করে এসেছেন। কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে। শুধু লঙ্ঘন করেননি, বরং ভয়ঙ্করভাবে তার আদর্শ খর্ব করেছে। সাদাব তাহিরকে চুপ থাকতে দেখে সামিনা আবারও বলে উঠলেন, আমি যুবরাজকে খুব ভালো করেই চিনি ভাইয়া। ওখানে সে একটা পিঁপড়া পর্যন্ত মানি কোনোদিনও। ও এখন মানুষ খুন করুক আর যা খুশি করুক, তাতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ আমি ওর মা। আর মা কখনো সন্তানকে ফেলে দিতে পারে না, হোক সে ফাঁসির কাঠের আসামি। তখন সাদা সাহির মুখটা তুলে বলে ওঠে, নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস, তাহলে অন্যের ছেলের জন্য কেন নয়? তোর ছেলে যাকে মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান। কথাগুলো বলে সাদাব সাহি সামিনার মুখের দিকে উত্তরে আসায় গভীর চোখে তাকিয়ে রইলেন। এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে প্রবেশ করলেন রুমে যুবরাজ। সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে উঠল, আমি চলে যাচ্ছি মা, বেঁচে থাকলে আবারও দেখা হবে। সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট পায়ে কক্ষ ত্যাগ করল যুবরাজ। আর এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে হাত বার করে বলে ওঠে যুবরাজকে, যাস না আমার মানিক, যাস না। সামিনা মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হলো। একবারও পিছনে না পেরে হন হন করে সামনের দিকে ছুটে চলল সে। এদিকে অসহায় সামিনা পড়ে রইল সেখানেই। আর তার যুবরাজ জানতেও পারল না সিটি হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে আছে রাজ্য। কোথা থেকে কি তদন্ত শুরু করবে সেটারই সে খুঁজে পাচ্ছে না। রিসেপশনে বসে থাকা অল্প বয়সের সুন্দরী এক মেয়ে রাজের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল, হ্যালো ম্যাম, আপনাকে অনেক সময় ধরে নোটিস করছি আমি। এখানে একা একা দাঁড়িয়ে আছেন, আপনার কি কোনো হেল্প প্রয়োজন? মেয়েটি মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হলো রাজ্যের। নিজেকে কোনো রকমে ধাতস্থ করে ঝটপট করে ফোনের গ্যালারি থেকে রুহিতা চৌধুরীর ছবিটা দেখাতেই মেয়েটি কম্পিউটার ঘেঁটে মিষ্টি হেসে বলে উঠল, ম্যাম 6 তলায় 614 নাম্বার রুমে গেলে আপনি রুহিতা চৌধুরীকে পাবেন। প্রত্যুত্তরে রাজ্য বলে ওঠে, থ্যাংক ইউ বলেই সেখান থেকে চলে যায় সময় ব্যয় না করে। তারপর রাজ্য লিফট ধরে 6 তলায় পৌঁছে গেল। নির্দিষ্ট কেবিনের সামনে কড়া সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে। রাজ্য কেবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করলো। রাজ্য লম্বা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতেই তারা দরজা ছেড়ে দাঁড়ালো। রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেডের বাড়িতে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে। রাজ্যকে দেখতে পেয়েই মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে মেয়েটির পাশে বসতে বসতে বলে উঠল, রুহিতা, তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট, তোমাকে তুমি বললে কি তুমি রাগ করবে? রুহিতা আবুজের ন্যায় মলিন মুখে দুপাশে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। রাজ্য মেয়েটির মাথা আলতো করে হাত বুলিয়ে মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করল। মেয়েটিও কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল, যেই লোকটা তোমার গলা চেপে ধরেছিল তাকে কি তুমি চেনো? হোটেলে বিভৎস স্মৃতি মনে পড়তেই রুহিতা কেঁপে উঠল এবং সাথে সাথে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। রাজ্য রুহিতার দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে আদুরি কণ্ঠে বলে উঠল, দেখো রুহিতা, এভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না। আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোট রুহিতারা এভাবে পদে পদে বিপদের সম্মুখীন হবে। এবার রুহিতা মুখ তুলে তাকালো। বার কয়েক গলা খাকারি দিয়ে ভাঙা ফ্যাস ফ্যাসে কণ্ঠে বলে উঠল রুহিতা, আমি আমার কলেজে ঈশান নামে একটা ছেলেকে প্রচুর ভালোবাসতাম। আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল রুমে নিয়ে এসেছে। ওই লোকটা জোর করে আমাকে রেপ করতে চেয়েছে। ধরতে ধরতে এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি, কিন্তু তখনই লোকটি আমার গলা চেপে ধরে। কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুঁড়েছিল। লোকটি তখনই ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে। আর তারপর আমার কিছুই মনে নেই। লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রুহিতা কথাগুলো শেষ করে পানি খাওয়ার জন্য সাইডের টেবিলে হাত বাড়ালো।
রাজা তখন পানির বোতলে ক্যাপ খুলে দিয়ে রুহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, গুলিটা আমি করেছি। হঠাৎই এমন কথা কানে পৌঁছাতেই রুহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতেই রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে। তারপর রাজ্য ফোনের গ্যালারি থেকে কয়েকটা ছবি বের করে তারপর বলে ওঠে রুহিতাকে, তোমাকে আমি কিছু ছবি দেখাবো। এর মধ্যে যদি তোমাকে হ্যারাস করা লোকটা থাকে তাহলে প্যানিক না হয়ে লোকটিকে আমাকে চেনাবে। রুহিতা মাথা ঢাকিয়ে ঠাঁই দিতেই রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রুহিতাকে দেখাতে থাকে। 9 জন ক্রিমিনালের ছবি দেখা শেষ হতেই 10 নম্বরে এসেই ভয় রাজ্যকে খামচে ধরে রুহিতা। আচরণে রাজ্য বুঝে যায় এটাই সেই কালপিট। রাজ্য কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে বলে উঠল, একটা লাস্ট প্রশ্ন করবো তোমাকে। প্রশ্নটা হচ্ছে, ইথান এখন কোথায় আছে তুমি জানো? রুহিতা অশ্রুসিত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল, এই ঘটনার আরো 1 সপ্তাহ আগে থেকে ইথানকে আমি দেখিনি। এই ঘটনা যেন দুয়ে দুয়ে চার কিছুতেই মিলছে না। নিজের ভাবনা ফেলে রাজা রুহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো। নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটা ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ। সিগারেটের স্বাদ আজকাল তেমন খুব একটা ভালো লাগছে না, তিতকুটে লাগছে তার কাছে। এই তিতকুটে ভাব দূর করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যাপ বের করে চিপি খুলে মুখে চুমুক বসালো যুবরাজ। প্রথম চুমুকেই পানিতে ছাদে চোখ মুখ কুচকে এলো যুবরাজের। আজ সবকিছুই যুবরাজকে তিতকুটে আর বিষাদ লাগছে। আমার এই তিতকুটে জীবনে রাজ্যকে বড্ড প্রয়োজন। একমাত্র রাজ্যই পারবে আমার লাইফের সকল তিক্ততা দূর করে মধু ছড়াতে। যুবরাজ নিজেকে স্বাভাবিক করার জন্যে রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা বেলকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে বসে। তারপর দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ। তারপর বার কয়েক চুমুক দিয়ে রাগে ফুঁসে ওঠে, হাতে কর্পুটে দুমড়ে মুচড়ে ধরল বিয়ারের ক্যাপটি। আর উপচে পড়া বিয়ারে যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল। সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল, তোর হালুয়া আমি টাইট করে ফেলবো বেঞ্জির আসবি। তুই আমার বইয়ের চোখে জল ঝরিয়েছিস। আসবি, তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছি তবে আমার নামও মির্জা আওয়াজ শাহিদ যুবরাজ না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুরো সোয়াট অফিস জুড়ে পিনপত নীরবতা বিরাজমান। সিলিং ফ্যানে ক্যাচক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছুই নিস্তব্ধ। রাজ্য আজ দেরি করে অফিসে এসেছে। গত রাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে উঠতেই পারেনি। কমান্ডারের ভয়ে দুরু দুরু বুকে অফিস রুমের দরজার সামনে আসতেই সবকিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরো দ্বিগুণ হয়ে গেল। এই ঠান্ডা আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়ল তার। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। আশেপাশে নজর বুলিয়ে বেঞ্জি আসবিকে কোথাও দেখতে পেল না রাজ্য। 2 হাতে চিবুকে ঘাম মুছে চোরের মতো করে নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করলো রাজ্য। মিনিট 10 কাজ করার পরেও যখন কমান্ডারের গলা উঁচু আওয়াজে পেল না তখন তার মনে একটা খটকা লাগলো। যেই লোক অফিসারদের ঘাড়ের ওপর বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে সে আজ এত নীরব, এমনকি তার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না। কাহিনীটা কি? রাজ্য কাজ ফেলে আশেপাশে উকি দিয়ে নিজের সহকারী অ্যানিকে খুঁজলো। বদমাস মেয়েটা যে কোথায় গিয়েছে, আজকে কোথাও দেখা যাচ্ছে না তাকে। মুহূর্তের মধ্যে এই অফিসটাকে রাজ্যের কাছে ভুতুড়ে ঠেকছে। ঘটনা কি ঘটেছে তার জানার জন্য কৌতূহলে দম আটকে আছে তার। হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য কফি নিয়ে এসে হাঁক ছেড়ে বলে উঠল, সবাই এগিয়ে এসেও কফি নেবে। এবারও বেঞ্জির আসবিকে না দেখতে পেয়ে রাজ্যে অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। রাজ্য কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতে ইশারায় ডেকে উঠল। সেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে এগিয়ে এসে বলে উঠল ফিস ফিস করে, কেন ডাকছো? প্রতি উত্তরে ফিস ফিস করে বলে উঠল রাজ্য, কি ব্যাপার সাদিক, তোমার চিপকে কোথাও দেখছি না, উনি কি অসুস্থ? পিয়ন সাদিক তখন আশেপাশে তাকিয়ে ফাঁকা ঢোক গিলে ভয়ার্ত চোখে বলে উঠল, ম্যাডাম, চিফ কমান্ডারকে নাকি ঘুমের ভেতরে পুদেশে হাত ভেঙে দিয়েছে। সাদিকের কথা শুনে রাজ্য কপাল কুঁচকে মুখে বিরক্তি ভাব নিয়ে বলে উঠল, কি যাতা বলছো সাদিক? দেখো, এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোনো ইচ্ছে আমার নেই, তাই হেয়ালি না করে সাপ সাপ উত্তর দাও। সাদিক তখন অসহায় বদনে আবারও ঢোক গিলে মৃদু ভয়ার্থ কণ্ঠে বলে উঠল, আমি মোটেও ইয়ার্কি করছি না ম্যাডাম, ঘটনাটা সত্যি। শুধু হাত ভেঙেই ক্ষান্ত হয়নি, আঙুলগুলো মটমট করে ভেঙে দিয়েছে। আর রাজ্য উদ্বিগ্ন হয়ে নিজে আঙুল কামড়ে ধরে বলে উঠল, আর কি? হ্যাঁ সাদিক?
সাদিক তখন বলে ওঠে, চিপের নাক খুশি মরে লাল করে দিয়েছে। এই ঘটনাটা পুরো ডিপার্টমেন্ট জানে। এনি ম্যাডাম সকালবেলাতেই হসপিটালে চলে গিয়েছে। আপনি দেরিতে এসেছেন তাই কিছুই জানেন না। সাদিকের কাছে এমন আজগুবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টেই অফিস থেকে বেরিয়ে এলো রাজ্য। পার্কিং লটে এসে নিজের বাইক দ্রুত বের করে সাদিকের বলা হসপিটালের ঠিকানায় অনুযায়ী ছুটল রাজ্য। রাজ্য যখন হসপিটালে এসে পৌঁছালো তখন 9:15। দৌড়ে রিসেপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসেপশনিস্টকে অনুরোধের সুরে বলে উঠল রাজ্য, ক্যান ইউ টেল মি উইচ ফ্লোর বেঞ্জে আসবি ইজ ইমিডিয়েটলি। ব্যস্ত রিসেপশনিস্ট মেয়েটি নরম কণ্ঠে বলে উঠল, ইয়েস ম্যাডাম, ইউ উইল ফাইন্ড হিম ইন কেবিন নাম্বার 302 অন দ্য 3rd ফ্লোর। রাজ্য মেয়েটিকে থ্যাঙ্কস জানিয়ে লিফটের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফট লোড হয়ে গিয়েছে। তাই লিফট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়েই সে 3 তলায় চলে গেল। সিঁড়ির পাশেই 302 নম্বর কেবিন। অতিরিক্ত উত্তেজনা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে। দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা শান্ত করে তারপর দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো। ভেতরে অ্যানি এবং বেনজির আশফির স্ত্রী রুমানা আশফিকে দেখা গেল। ইনি নার্সের সাথে কি নিয়ে যেন কথা বলছে। এদিকে বেনজির আশফির হাতে স্লিং হ্যাঙ্কার ঝুলিয়ে বসে আছেন তিনি। তবে তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে। তাতে বুঝে যাচ্ছে মুখের মধ্যে ভয়ের ছাপ স্পষ্ট। নাকটা নিচে জখমে বিভৎস রূপ ধারণ করেছে। রাজ্য ভিতরে ঢুকে স্যালুট দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বেনজির আশফিকে জিজ্ঞেস করে উঠল, আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার? কে করেছে এই কাজ? আপনি শুধু একবার হিংস দিন, তাকে সন্ধ্যার আগেই আপনার কাছে ধরে আনবো। রাজ্যের কথায় নজরে উঠলেন বেনজির আশফি। এদিকে ওদিকে তাকিয়ে মিনমিন করে বলে উঠল, ধরার হলে কি তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম? সে যে তোমার, আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে।